সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের আইসিটি লাইভের ক্লাসে। তো গত ক্লাসে আমরা যতটুকু পড়ছিলাম আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে পড়া শুরু করব। তো তোমাদের সবসময় যেটা বলি, যার ক্লাসই করো না কেন অবশ্যই খাতা কলম সাথে রাখবা, ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট রাখবা, যেটা পরবর্তীতে তোমাকে সুবিধা দিবে অনেকটা। হ্যাঁ, তো গত ক্লাসে আমার যতদূর মনে আছে আমি তোমাদের ফুল অ্যাডারটা করাই দিছিলাম। আজকে আমি বলছিলাম যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করে সেইটা শেখাবো, আর এরপরে তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএলটা শিখাই দিব। তো এখন কথা হইলো যে আচ্ছা, তোমরা সবাই যারা যারা জয়েন করতেছো, তোমাদের বন্ধুবান্ধব যাদের এই টপিকটা আছে বা যাদের এই জিনিসটা দরকার তাদেরকেও একটু মেনশন করে দাও, যাতে তারাও আইসা এই ক্লাসটা করতে পারে। ওকে, তো যেটা বলতেছিলাম যে যতটুকু করাইছি আজকে ঠিক তার পরবর্তী অংশ, ওই পার্টটা করানোর পরে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে আমাদের প্রথমে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। তারপর যদি করতে পারি অবশ্যই প্র্যাকটিক্যাল পার্টটাও আমরা করব। অর্পিতা পল সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আক্তার, নাহিদা ইসলাম, হ্যালো। ফাতেমা জান্নাত সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। হাসান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আমার ডাস্ট অ্যালার্জি আছে ইমরান, তাই মাস্কটা পরে থাকতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্যা, জান্নাত আক্তার, এসএসসি 2024। ওকে, এসএসসিটা অবশ্যই লেখা দিবে, জানাই দিবে। উইন্টার কোল্ড, মাস্ক পরেন কেন? আমার ডাস্ট অ্যালার্জি আছে তো উইন্টার, তার জন্য মাস্ক পরি। স্যার আমি আপনার ক্লাসে নতুন। ওকে, ওবি ক্লাসটা করতে থাকো, আশা করি অনেক কিছু বুঝবা। ওকে, এখন মিজানুর রহমান তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক তার পরের অংশ থেকে আমরা শুরু করব, অর্থাৎ আজকে আমাদের ক্লাসটা হবে হাফ অ্যাডার থেকে বা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার, সবাই একটু এই হেডিংটা দিয়ে নাও, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, এইবার দেখো হাফ অ্যাডার দিয়ে আমরা কি করব? হাফ অ্যাডার দিয়ে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তো এই জিনিসটা আমি তো তোমাদের এখন একবার লেখাই দিব, বাট তোমাদের বাসায় তোমরা যখন নিজেরা করবা তখন তোমরা নিজেরা দুইবার দেখা এই জিনিসটা লিখবা, দেন একবার না দেখা লিখবা, মানে মোট 3বার জিনিসটাকে লিখবা। যদি 3বার জিনিসটা লিখতে পারো তাহলেই বলা যায় পরীক্ষায় তোমার মাত্র এটা লিখতে 5.5 মিনিট বা তার একটু হয়তো বেশি সময় লাগবে। বাট এছাড়া তুমি যদি মনে করো যে তুমি জাস্ট পড়ে মনে রাখতে পারবা তারপর লিখতে পারবা, না, তোমার লেখা একটু প্র্যাকটিস করতে হবে জিনিসটা, নাইলে কিন্তু পরীক্ষায় তাড়াতাড়ি এই জিনিসটা লেখা শেষ করতে পারবে না, এটা একটু বড়। তো তার জন্য তোমাকে একটু লেখা এই জিনিসটা প্র্যাকটিস রাখতে হবে। তো চলো আমরা তাহলে এই লেখাটা শুরু করি। আর আমি যেটা লিখে দিতেছি এটা আমার কাছে মনে হয় অনেকটা গোছানো বইয়ের চাইতেও, তো তোমরা চাইলে এভাবে লিখতে পারো। ওকে, চলো আমরা এই জিনিসটা লেখা শুরু করি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য
প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য, মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য দুইটি হাফ অ্যাডার, আচ্ছা ওকে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য দুইটি হাফ অ্যাডার, হাফ অ্যাডারকে সংক্ষেপে H/A এভাবেও লেখা যায়। ওকে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য দুইটি হাফ অ্যাডার ও ক্যারি যোগ করার জন্য একটি অর গেটের প্রয়োজন, একটি অর গেট প্রয়োজন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য দুইটি হাফ অ্যাডার ও ক্যারি যোগ করার জন্য একটি অর গেট প্রয়োজন। ওকে, আশা করি এবার দেখা যাইতেছে। ওকে, এবার আমরা পরেরটা লিখব। ধরি প্রথম হাফ অ্যাডারের ইনপুট। আচ্ছা, এই জিনিসটা লেখার আগে আমি তোমাদের একটু বলি যে গত ক্লাসে কিন্তু আমরা ফুল অ্যাডারের দুইটা সমীকরণে সিম্পলিফাই করছিলাম, সরলীকরণ করছিলাম। ফুল অ্যাডারের দুইটা সমীকরণকে আমরা কি করছিলাম? সিম্পলিফাই করছিলাম। সেই সিম্পলিফাইড ভার্সনগুলো কি ছিল সেটা একটু সবাই দেখো। এটা আমি 7 নম্বর পেজে লিখি। দেখো, এ সমান সমান কি ছিল? তোমাদের নিশ্চয়ই খাতায় এটা থাকার কথা। এ XOR বি XOR কি ছিল বলো তো? CI। আর সি নট মানে ক্যারি আউটপুটের ক্যারি, সি নটটা ছিল CI ইন্টু এ XOR বি অর এবি। এই দুইটাকে আমি কিন্তু দুইটা বক্স দিয়ে রাখছিলাম, এটারে একটা বক্স আর এটাকে কি আর একটা বক্স। তোমাদের মনে আছে কিনা আমি সঠিক জানি না, বাট আমি কিন্তু এই দুইটাকে কি দিয়ে রাখছিলাম বলো তো? দুইটা বক্স দিয়ে রাখছিলাম। ওকে, তো এই দুইটা বক্সকেই আমরা, এই প্রথম বক্সটা আর দ্বিতীয় বক্সটা, এই দুইটা বক্সের আউটপুট ইকুয়েশনটারই আমরা আজকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারে বাস্তবায়ন করব। মানে হাফ অ্যাডারের সাহায্যে এই প্রথমটা আর দ্বিতীয়টা, এই দুইটাকে কি করা যায় বলো তো? দুইটা ইকুয়েশনেরই কি করা যায়? বাস্তবায়ন করা যায়। তো সেটাই আমাদের আসলে কাজ। তো এটা আশা করি তোমাদের মনে আছে। এবার আমরা আমাদের এই পেজে আসি। এবার লেখো, ধরি প্রথম হাফ অ্যাডারের ইনপুট, হাফ অ্যাডার এর ইনপুট A, B এবং আউটপুট যোগফল S1 ও ক্যারি C1। ওকে, এটা একটু লিখে ফেল। ধরি প্রথম হাফ অ্যাডার এর ইনপুট A, B এবং আউটপুট যোগফল S1 ও ক্যারি কত? C1। আশা করি তোমরা সবাই এইটুক লিখছো। এবার তোমাদের মনে থাকার কথা যে হাফ অ্যাডারের ক্ষেত্রে, আশা করি সবাই দেখতেছো এটা, হাফ অ্যাডারের ক্ষেত্রে আউটপুট যোগফল আমাদের কি ছিল তোমাদের মনে আছে? হাফ অ্যাডার যখন করছিলাম তখন হাফ অ্যাডারের ক্ষেত্রে আউটপুট যোগফল
S1 বা S ছিল A XOR B, দুইটা ইনপুটের কি ছিল বলো তো XOR। আউটপুট ইকুয়েশনটা একটু মনে করো বা খাতায় একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। তো S1 সমান আমাদের হবে এই দুইটা ইনপুটের XOR, A XOR B। A XOR কি হবে বলো তো, A XOR B। এটারে আমরা দিব 1 নম্বর সমীকরণ। দেন C1, ওকে, এটা ছিল কি AB, দুইটা ইনপুটের কি গুণফল, এটা ছিল AB, দুইটা ইনপুটের গুণফল। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো, তাই তো? প্রথমটারে দাও 1 নম্বর সমীকরণ, নিচেরটারে দাও 2 নম্বর সমীকরণ। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার দেখো যে আমরা দ্বিতীয় হাফ অ্যাডারটা আনবো। এবার লিখবো যে প্রথম হাফ অ্যাডারের আউটপুট যোগফল S1 দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে বিবেচিত হবে। কি বললাম সেটা একটু লিখি দেখো। প্রথম হাফ অ্যাডারের আউটপুট যোগফল S1 দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয় হাফ অ্যাডার এর ইনপুট হিসেবে বিবেচিত হবে। ওকে, বিবেচিত। প্রথম হাফ অ্যাডার এর আউটপুট যোগফল S1 দ্বিতীয় হাফ অ্যাডারের কি হিসেবে বিবেচিত হবে বলো তো, ইনপুট হিসেবে বিবেচিত হবে। এখন তোমরাই বলো হাফ অ্যাডারের ইনপুট থাকে কয়টা? হাফ অ্যাডারের ইনপুট থাকে 2টা। তো একটা তো S1টা তো দ্বিতীয় হাফ অ্যাডারের একটা ইনপুট হইলো, আর একটা ইনপুট আমরা কি ধরে নিব? তো এটাই আমরা এখানে লিখবো যে ধরি, আশা করি এইটুক লিখছো, আমি একটু উপরে উঠাই, এইখানে রাখি। ধরি অন্য ইনপুটটি CI, ধরি অন্য ইনপুটটি CI এবং আউটপুট যোগফল S2, আউটপুট যোগফল S2 ও ক্যারি C2, ক্যারি C2। তাহলে হাফ অ্যাডারের কাজ কি? দুইটা ইনপুটে কি করে দেয়? সে XOR করে দেয়, তাই তো? হাফ অ্যাডারের কাজ কি? দুইটা ইনপুটে সে কি করে দেয়? XOR করে দেয়। তো চলো দেখি যে এখানে S2 আমাদের কি দিবে। S2 ইকুয়াল টু কি করবে? সে একটা ইনপুট আছে S1 আর একটা ইনপুট কি CI, এই দুইটারে XOR করে দিবে। এবার S1 এর মানটা একটু আগে আমরা কত বের করলাম বলো তো? S1 এর মানটা আমরা কি বের করছি? A XOR B না? এইখানে দেখো S1 এর জায়গায় আমরা সেই মানটাই লিখে দিব, A XOR B, আর পরবর্তীতে যা আছে সেটাই থাক, XOR CI। এটা দাও 3 নম্বর সমীকরণ। এখন মজার ব্যাপার হইল এই 3 নম্বর সমীকরণটাই কিন্তু ফুল অ্যাডারের আউটপুট যোগফল। তার মানে দুইটা হাফ অ্যাডার ব্যবহার করে দেখছো আমরা একটু চালাকি করে ফুল অ্যাডারের আউটপুট যোগফলটা কি নিয়ে আসতে পারছি, তাই তো? দুইটা হাফ অ্যাডার ব্যবহার করে আমরা কি ফুল অ্যাডারের আউটপুট যোগফলটা 3 নম্বর সমীকরণে নিয়ে আসতে পারছি। এবার C2 সমান কি লিখবো? হাফ অ্যাডার কি করে? ক্যারি দ্বারা গুণ করে, তার মানে S1 ইন্টু CI, তাই তো? এবার CIটারে আগে লিখি, আর S1 মানে কি? A XOR B, এইটারে দাও 4 নম্বর সমীকরণ। ওকে, এখন এই যে ক্যারি দেয়, ক্যারি কয়টা আসছে বলো তো? 2টা।
একটা হলো C1, একটা কি এই যে দেখো, একটা হলো C1 2 নম্বর সমীকরণে C1, আর একটা কি বলতো C2 মাত্র আসলো যেটা, একটা কি C1 আর একটা হলো C2। এবার আমরা কি প্রথমেই বলে আসছিলাম যে ক্যারিদ্বয় যোগ করার জন্য একটি অর গেটের প্রয়োজন। এবার লিখব যে ক্যারিদ্বয় যোগ করার জন্য C0 নামক অর গেটের প্রয়োজন। C0 নামক অর গেট প্রয়োজন। ওকে, ক্যারিদ্বয় যোগ করার জন্য C0 নামক অর গেট প্রয়োজন। তো আমরা এখন C0 এর সাহায্যে কি করব? অতএব C0 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? C1 অর C2। C2 এর মানটা আগে লিখি, C1 এর মানটা পরে লিখি। C2 এর মানটা কি লিখব? Ci A XOR B অর C1 এর মান কি ছিল? AB। এটার দাও 5 নাম্বার সমীকরণ। তো দেখো এই 5 নাম্বার সমীকরণটাই কিন্তু ফুল অ্যাডারের ক্যারি ছিল C0। আমরা দেখছো হাফ অ্যাডার দুইটা ব্যবহার করলাম, একটা অর গেট ব্যবহার করলাম, আমাদের কি চলে আসলো? ফুল অ্যাডারের ক্যারি চলে আসলো। তার মানে দুইটা হাফ অ্যাডারের সাহায্যে আসলে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায়। তো এখন কথা হলো এভাবে লিখলে এতটুক পর্যন্ত লেখা আমাদের হয়ে গেছে। এবার আমাদের চিত্র আঁকতে হবে। এই যে 4টা সমীকরণ লিখলাম, এই 4টা সমীকরণে দেখো আমি সুন্দর সাজায় একটা চিত্র আঁকি। আশা করি তোমরা এটা লিখছো সবাই, এটা লিখে ফেলছো। তোমরা যারা এটা লেখো না তারা একটু লেখা নাও বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি লেখা থাকো তাহলে তো ভালো কথা। দেখো লেখছো কিনা। ওকে, এবার আমরা তাহলে সামনে আগাই। এবার কি বললাম? এই যে সমীকরণগুলো এগুলারে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। দেখো এটা আমাদের A ইনপুট, এইটা B, A আর B রে আমরা কি করব? ভালো দেখাইলো না, এটা আমাদের B, এদের কি করতে হবে? XOR করতে হবে, তাই তো? এদের কি করব? আমরা XOR করব। এই যে XOR গেট, এখান থেকে আমরা কি পাবো? এই সাইডে বলো তো S1। আবার A আর B রে অ্যান্ড করলে আমরা কি পাবো? C1। তো এইখান থেকে কারেন্ট নাও এই রকম, আর এখান থেকে কারেন্টটাও এই রকম। এই দুটার আমরা কি করে দিব? অ্যান্ড করে দিব। তাহলে এই সাইডে আমরা কি পাবো? C1। ওকে, এবার এই S1 এর সাথে আমরা কি XOR করছিলাম বলো তো? একটু দেখে আসি। S1 এর সাথে আমরা XOR করছিলাম Ci কে, তাই তো? মানে আমাদের আরেকটা ইনপুট লাগবে, সেটা কি? Ci। ওকে, সেটা আমরা লিখবো এখানে Ci। এটা আমাদের আরেকটা ইনপুট। এটা তারটা এইভাবে টান দেই, এইভাবে এখানে নিয়ে যাই, দেন একটু বাড়াই দিই। ওকে, এইখানে আমরা আরেকটা XOR গেট দিয়ে দিই। দেখতে একটু ইয়ে হইলো, এইখান থেকে এই যেভাবে মিলে দাও। তাহলে এখানে আমরা কি পাবো? S2। ওকে, এবার আমরা এইখান থেকে কারেন্ট নিব এরকম, আর কি এইখান থেকে কারেন্ট নিব এরকম। এই দুইটাকে আমরা কি করে দিব? অ্যান্ড করে দিব। অ্যান্ড করে দিলে এখানে আমরা কি পাবো বলো তো? C2। লাস্টে আমাদের আরেকটা কাজ ছিল, সেটা কি বলতো? C1 আর C2 এর মানটারে আমাদের অর করতে হবে, তাইলে আমরা C0 টারে পাবো, তাই তো? আচ্ছা, একটু ধৈর্য ধরো, আবার বুঝাই দিব।
তো C1 আর C2টাকে আমাদের অর করতে হবে এবার। ওকে, এখান থেকে এই দুইটারে আমরা অর করে দিই, এইরকম অর করে দিলাম। ওকে, এই সাইডে আমরা কি পাবো? C0। এবার এইটা যে একটা হাফ অ্যাডার, এটা বোঝানোর জন্য এরকম একটা ডট 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 ডটেড লাইন টাইনে দিবা এটার চার সাইডে। ওকে, এই যে এরকম এরকম ডট 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 দিয়ে এই জায়গাটারে একটু আলাদাভাবে চিহ্নিত করে দিবা। আশা করি সবাই এই জিনিসটা বুঝছো। এটাও একটা হাফ অ্যাডার, একেও এরকম একটু ডট ডট দিয়ে আলাদাভাবে চিহ্নিত করে দিবা। আমি একটু দিয়ে দিই। দেন এইভাবে একটু চিহ্নিত করে দিতে হয়, এরকম দুইটা ডট ডট দিয়া এই একটা হাফ হেডার, এই একটা হাফ হেডার, এভাবে চিহ্নিত করে দিতে হবে। এবার এখানে দেখো, এই চিত্রটা যারা এখনো আঁকো নাই তারা একটু আইকানো, আমি একটু সময় দেই বা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, হয় এটা একটু আইকানো বা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি এটা সাইডে চলে যাই। হ্যাঁ, তোমরা এই জিনিসটা আইকানো, দেন আমি আবার আরো কিছু লেখা আছে সেটা শুরু করব। ওকে, আশা করি তোমরা সবাই এটা লিখে নিছো বা স্ক্রিনশট দিয়ে নিছো। এবার আমরা এর ঠিক পরের লেখাটা একটু দেখি, এটা এখানেই থাক। আর একটু ধরি, এবার আমরা ফুল অ্যাডারের জিনিসগুলো লিখবো। ধরি ফুল অ্যাডার এর আউটপুট ইনপুট a, b, ci এবং আউটপুট যোগফল যোগফল S1, S ও ক্যারি C0। আচ্ছা, এটা আমি ক্যারি লিখি, কগ্রি লিখি না। আমি আসলে এই জিনিসটা বাংলা অত ভালো লিখতে পারি না, তোমরা এই জিনিসটা একটু বুঝে নিও। হ্যাঁ, এটা কগ্রি না, এটা ক্যারি। হ্যাঁ, আমি এই জিনিসটা, এই জফলা জিনিসটা ভালো মতো লিখতে পারি না। এটা কগ্রি না, এটা ক্যারি। হ্যাঁ, তোমরা একটু জিনিসটা বুঝে নিও। ক্যারি C0। ওকে, এবার দেখো, আমরা যে জিনিসটা করে আসছিলাম, S1 ইকুয়াল টু কি ছিল আমাদের বলো তো? সরি, S ইকুয়াল টু ফুল অ্যাডারের যখন আমরা কাজ আউটপুট ইকুয়েশনটারে সিম্পলিফাই করছিলাম, তখন S সমান কি ছিল? A XOR B XOR কি বলো তো? CI, তাই তো? এখানে ইনপুটগুলো কি আছে? A B CI, তার মানে ফুল অ্যাডারের আউটপুট যোগফল আমরা সিম্পলিফাই করলে এটা পাবো, A XOR B XOR CI। এইটারে আমরা দিব 6 নম্বর সমীকরণ, 6। আর C0 ফুল অ্যাডারের আউটপুট যোগফল আমরা কি পাইছিলাম তোমাদের মনে আছে? আমরা সিম্পলিফাই করার পরে ক্যারি কি পাইছিলাম?
CI equal to CI equal to sorry C not equal to CI A XOR B or AB এইটারে দাও 7 নম্বর সমীকরণ। এবার আমরা এই সমীকরণগুলোরে কম্পেয়ার করব। এবার আমরা সমীকরণগুলোরে কম্পেয়ার করব। আশা করি এইটুক তোমরা সবাই লেখা নিছো। আচ্ছা একটু সময় দিই যাতে লেখা নিতে পারো। ওকে, সবাই একটু তাড়াতাড়ি লিখবা। আর তোমাদের একটা সাজেশন দিই, সেটা হলো ইন্টারমিডিয়েটে হাতের লেখাটারে চেষ্টা করো একটু দ্রুত লেখার। হ্যাঁ, কারণ এত বেশি লেখা আর সময়টা এত কম যে তোমার হাতের লেখা যদি ফাস্ট না হয় তাইলে কিন্তু পরীক্ষার হলে সব লেখা লিখে শেষ করতে পারবে না। তো চেষ্টা করবা যে হাতের লেখাটারে যত ফাস্ট বানানো যায়। তো সবাই একটু বাসায় হাতের লেখা প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে লিখলা, প্র্যাকটিস করলা, যাতে তোমার হাতের লেখাটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়। ওকে, যেটা সবাই চেষ্টা করো হাতের লেখাটার একটু দ্রুত বানানোর জন্য। তো এবার আমরা কম্পেয়ার করি সমীকরণ 3-এর সাথে। আচ্ছা এটা তো 6-এ আসছে তাই না? এরকমই আরেকটা সমীকরণ আমাদের কততে আসছিল দেখি তো। সমীকরণ 3, এই দেখো সমীকরণ 3 কি ছিল? S2 সমান এইটা। আর সমীকরণ 5 কি ছিল? 5 ছিল এইটা, C নট ইকুয়াল টু এই জিনিসটা, তাই তো? খুব ভালো কথা, এইবার আমরা ইনশাল্লাহ কমপ্লিটটা করতে পারব। 3 ও 6 হতে, 3 ও 6 হতে S2 ইকুয়াল টু S ইকুয়াল টু কি লেখা যায়? A XOR B XOR কি CI, তাই তো? এইখানে একটা সেমিকোলন দিয়ে লেখো, যা ফুল অ্যাডার এর যোগফল, যা ফুল অ্যাডারের যোগফল। আর ওইখানে কত? 5 আর এখানে কত? 7। 5 ও 7 হতে কি লিখবো? C নট ইকুয়াল টু কি CI A or B, সরি or না, A XOR B or AB। এখানে একটা সেমিকোলন দিয়ে লেখো, যা ফুল অ্যাডার এর ক্যারি। বাস এটুক লিখতে পারলেই আমাদের কাজটা শেষ। এইটুক লিখতে পারলেই আমরা কি বলতে পারবো যে হ্যাঁ স্যার চিত্রটা আরেকবার বুঝিয়ে দেন। ওকে রাবিয়া, আমি আরেকবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। আগে এইটুক লেখাটা শেষ করো, এরপরে আমরা চিত্রে আবার যাইতেছি। সবাই একটু এই লেখাটা শেষ করো। এমডি হামিম, আমার মনে হয় হামিম বইটা তুমি একটু ভালো মতো দেখো। আর বইতে যদি অন্য কিছু থাকেও, অন্য সমীকরণ, বাট এইটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, সবচেয়ে স্ট্যান্ডার্ড লেখা। তোমরা পরীক্ষায় এইটা লিখলে বেশি ভালো হয়। হ্যাঁ বাইজিদ, এটা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, এবার আমরা তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা লিখে নিছো। ওকে, এবার আমরা চলো
পরবর্তী তো তোমাদের কি বলছিলাম আগে সেটা একটু বলে শেষ করে নিই, তারপরে বাকিটা বলি। যে বাসায় এই জিনিসটা কয়বার লিখবা? মোট 3 বার লিখবা। বাসায় এই জিনিসটা কয়বার লিখবা? মোট 3 বার লিখবা। প্রথমে 2 বার লিখবা দেখা, এই জিনিসটা কি লিখবা? প্রথমে 2 বার লিখবা দেখা, দেন একবার লিখবা কি? না দেখা। তো এতে করে তোমার পরীক্ষার সময় অল্প সময় লাগবে জিনিসটা, হ্যাঁ, একদম কম সময় লাগবে। ওকে, এবার দেখো চিত্রটা আমি আরেকটু বুঝাই দিই, অনেকেই হয়তো চিত্রতে একটু কনফিউজ থাকতে পারো। এইখানে দেখো, ওকে, এইখানে দেখো এ আর বি এদের যদি এক্সঅর করি তাহলে আমরা এখানে কি পাবো? এ এক্সঅর বি, তাই তো? এইটা কিন্তু আমরা পাবো, তার মানে S1 সমান কি? এ এক্সঅর বি, এটা আমরা পাবো। দেন এ আর বি এই দুইটা থেকে কারেন্ট নিয়ে অ্যান্ড করছি, তার মানে C1 সমান আমরা কি পাবো বলো তো? এ বি, তাই তো? আচ্ছা, এবার এই সিআই এর তারটা এখান থেকে যে এই যে এইখানে যে মিশছে, তার মানে S1 আর সিআই কি হবে? এক্সঅর। তার মানে S1 আর সিআই এক্সঅর হইলে S1 এর মান কত? এ, ডাইরেক্ট লিখে দিলাম, হ্যাঁ, এ এক্সঅর বি, আর সিআই তার সাথে এক্সঅর আছে, এক্সঅর সিআই, এক্সঅর কি? সিআই। আশা করি এই জিনিসটাও সবাই বুঝছো। এবার পরেরটা দেখো, এই C2 সমান কি হবে? দেখো এই যে S1 এর মান এ এক্সঅর বি, এইটা একটা ইনপুট তার, আর একটা ইনপুট কি বলতো? এই যে এটা, মানে সিআই। তার মানে C2 সমান হবে সিআই ইন্টু এ এক্সঅর বি। তোমাদের এই পুরাটা লেখে লেখে যে করতে হবে জিনিসটা এমন নয়, বা বুঝানোর খাতিরে আমি তোমাদের দেখাইতেছি এভাবে। এবার এইখানে দেখো এই অর গেটটা কি করবে? এই C1 আর C2 এই দুইটারে অর করে দিবে। তো সেখানে অর করে দিলে আমরা এখানে আলটিমেটলি কি পাবো? সিআই এ এক্সঅর বি অর এবি। একটু ছোট করে দিই জিনিসটা, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, নিয়ে আসি। ওকে, এবার তোমরা একটু এই জিনিসটা দেখো। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। কারা কারা এই ছবিটা বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানাবা। সবাই একটু যদি কমেন্ট করে জানো আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আসলে এই জিনিসটা বুঝতে পারছো। তোমাদের জন্য আরেকটু মাঝখানে নিই, হ্যাঁ এইখানে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। রাইট, আমাকে একটু কমেন্ট করে জানাও যে কারা কারা আসলে এই জিনিসটা বুঝতে পারছো। সবাই একটু কমেন্টে জানাও যে কারা এই জিনিসটা বুঝতে পারছো। সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে কারা কারা জিনিসটা বুঝতে পারছো। Yes sir, I understand. Rabia Akhtar. Okay, very good Rabia. বাকি আর কে কে বুঝতে পারছো আমাকে একটু জানাও। আর কে কে? সিদ্দিকিয়া আমি বুঝি নাই, SK আরিফুল ইসলাম আমি বুঝি নাই, সুরজিৎ রয় I understand sir, very good. আল ইমরান সম্পদ বসুনিয়া ওয়ালাইকুম আসসালাম। এমডি জাহিদ ইসলাম ক্লিয়ার স্যার। SK আরিফুল ইসলাম তুমি একটু আবার ভিডিওটা পিছনের দিকে নিয়ে দেখো, আশা করি পুরোটাই বুঝবা। আর বোঝার জন্য আগে কিন্তু তোমার হাফ অ্যাডার আর ফুল অ্যাডার এই দুইটার ক্লাস কিন্তু করতে হবে, এটা আগের ক্লাসটা একটু করে নাও। আশিক ইসলাম স্যার আরেকবার বুঝিয়ে দেন। যারা বুঝতে পারো না তাদের হয়তো একটা সমস্যা ছিল, সেটা হলো যে তোমরা আগের ক্লাসটা করো নাই। আগের ক্লাসটা করলে এটা অবশ্যই বোঝার কথা, কারণ আগের ক্লাসে আমি এই সব জিনিসগুলো বের করে রাখছিলাম আর বলছিলাম যে পরের ক্লাসে এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে নিব। আজকে যেহেতু পার্ট সম্ভবত 8, তোমরা একটু চেক করো যে পার্ট 7 কোথায়। তো সেইখানে গেলেই তোমরা দেখতে পারবা যে আসলে জিনিসগুলো গুছায় লেখা ছিল।
তখন তোমরা ভালো বুঝবা। তো একটু সবাই ক্লাস কোথায় পাবো, আচ্ছা আগের ক্লাসটা কিভাবে পাবা সেটা একটু দেখো, সেটা একটু দেখাই দিই। যে তোমরা ইউটিউবে যাবা, ইউটিউবে যে টেকনিক ইজি এডুকেশন সার্চ করে আনবা, দেন এইখানে এই যে লাইভ অপশনটায় ক্লিক করবা। লাইভ অপশনে ক্লিক করলে দেখো এখন তো এই ক্লাসটা চলতেছে। ওকে, তো এখান থেকে একটু নিচে স্ক্রল করে গেলেই দেখবা, একটু নিচে স্ক্রল করে একটু যদি খোঁজাখুঁজি করো তাহলে আশা করি পাওয়া যাবা, খোঁজাখুঁজি করলে আশা করি পাওয়া যাবে। একটু নিচে, হয়তো অনেকদিন আগে নিছি তো। ওকে, একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে। এই যে দেখো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম পার্ট 7, এটা একটু তোমরা দেখে নাও। 13 দিন আগে এটা স্ট্রিমড হয়েছিল। এটা একটু তোমরা যদি দেখো তাইলে আশা করি পাওয়া যাবে জিনিসটা। ওকে, আর তোমরা যারা জিজ্ঞেস করো যে কোন ক্লাস কবে হবে, কিভাবে বুঝবো, সবসময় একটু খেয়াল রাখবা এই যে কমিউনিটি যেখানে লেখা থাকে সেখানে গেলেই এই দেখবা প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দেওয়া হয়। দেখছো 17 ঘন্টা আগে এটা দিয়ে দেওয়া হয়েছে যে আজকে কি কি ক্লাস হবে। দেখো সময় দুপুর 2টায় এইচএসসি আইসিটি 3য় অধ্যায় আমার ক্লাস আবির স্যার, দেন বিকাল 4টায় এসএসসি উচ্চতর গণিতের জুয়েল স্যার, এরকম সবার ক্লাসগুলো, রিদি ম্যামের ক্লাস আছে, দেন সুজন স্যারের ক্লাস আছে। এই ক্লাসগুলো সব এখানে দেওয়া থাকে, ক্লাস কখন কবে কাটটা হবে সেটা দেওয়া থাকে। তো তোমরা একটু কমিউনিটিতে গেলেই এখানে আসলে এই জিনিসগুলো দেখতে পারবা। ওকে, আর টুকটাক জিনিস আছে, যাই হোক এগুলো এখানে থাক। তো আশা করি তোমরা জিনিসটা বুঝছো। ওকে, এবার আমরা আমাদের নোটে ফিরে যাই। তো যারা বোঝো নাই তাদের অবশ্যই রেকমেন্ড করব আগের ক্লাসটা করে নাও, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবা। কারণ তুমি আগের জিনিসের বেসিক জানো না, তুমি তো অবশ্যই এই ক্লাসটা বুঝবা না। তাহলে আগের ক্লাসটা ভালো মতো করো, আর আগের ক্লাসটা ভালো মতো করলে বুঝলে এই ক্লাসটা বোঝার কথা। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। সেটা হইল যে দেখো এবার আমরা নতুন অধ্যায় একটা শুরু করব, অধ্যায় 4। এই অধ্যায়টা আমরা শুরু করব। অধ্যায়ের নামটা কি দেখো সবাই, নামটা ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইন পরিচিতি, ডিজাইন পরিচিতি, পরিচিতি ও HTML। ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, এটা হলো আমাদের চ্যাপ্টারটার নাম। তো তোমরা যারা 26 ব্যাচ আসো, 24 আসো, 25 আসো, তারা সবাই এই ক্লাসটা করতে পারবা, কারণ বেসিক নিয়ে আলোচনা করব। আশা করি তাহলে সবাই বুঝতে পারবা। ওকে, তো চ্যাপ্টারটার নাম হলো ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। আসল কথা যে এটা দিয়ে করেটা কি, তুমি যতগুলা ওয়েবসাইট পৃথিবীতে দেখো সবগুলাই তৈরি করতে কোনো না কোনো ওয়েতে এই HTML ভাষাটা ব্যবহৃত হয়েছে। লাইক তোমরা যারা এখন ফেসবুকে ক্লাস করতেছো, এই ফেসবুক ওয়েবসাইটটা তৈরি করতেও কিন্তু এই HTML এই ভাষাটার ব্যবহার করা হয়েছে। আবার যারা ইউটিউবে ক্লাস করতেছো, এই ইউটিউব এই অ্যাপসটা বা এই ওয়েবসাইটটা তৈরি করতেও কিন্তু HTML এই ভাষাটার ব্যবহার করা হয়েছে। তার মানে তুমি যত ওয়েবসাইট দেখবা, যাই দেখো না কেন, ওগুলো তৈরি করতে অবশ্যই এই HTML ভাষাটার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো এই HTML এর সাহায্যে আসলে কি করা হয়, ওয়েবসাইটে স্ট্রাকচারটা দাঁড় করানো হয়, গঠনটা দাঁড় করানো হয়।
এখন কথা হইল শুধু এইটা শিখলেই কি তুমি ওয়েবসাইট বানাইতে পারবা? উত্তর হলো না। এটার পাশাপাশি তোমার আরও অনেক জিনিস শিখতে হবে যেগুলো তোমাকে একটা পরিপূর্ণ ওয়েবসাইট বানাইতে কাজে লাগবে। যেমন দেখো, HTML জিনিসটাকে তুলনা করা হয় অনেকটা মানুষের শরীরের স্কেলেটনের সাথে, মানে কঙ্কালের সাথে। আমাদের শরীরের ভিতরে যে হাড়গুলো আছে না, যে কঙ্কালটা উপরে কি দেওয়া বলো তো? কঙ্কালের উপরে মাংসপেশি দেওয়া। তো তারপরে তার ভিতরে আমাদের শরীরে কি দেওয়া আছে? প্রাণ দেওয়া আছে। এখানে এই কঙ্কালটা হইল ধরো কোনো একটা ওয়েবসাইটের HTML, এর উপরে যে মাংসের গড়ন, মাংসের কালার, চুল বা আরও অন্যান্য যে যে জিনিসগুলো আছে সেইগুলো হইল CSS। CSSটাও লাগে। হ্যাঁ, একটা ওয়েবসাইট পরিপূর্ণভাবে তৈরি করতে CSSটাও লাগে। তো কি বললাম, হাড়গোড় ভিতরের জিনিস যে স্ট্রাকচারটা কঙ্কাল, সেই কঙ্কালের স্ট্রাকচারটাই হলো কোনো একটা ওয়েবসাইটের HTML, মানে কোনো একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার গঠনটা সেটা হলো HTML। তার বিউটিফিকেশন মানে সৌন্দর্য বর্ধনের জন্য যেমন আমাদের শরীরে কি আছে? মাংস, আমাদের শরীরের স্কিন টোন, আমাদের চুল, আরও অন্যান্য জিনিস, সেগুলো হইলো CSS, মানে কোনো একটা ওয়েবসাইটের বিউটিফিকেশনের কাজ করে CSS। আর এই যে আমি তোমাদের সামনে দাঁড়ায় এখন কথা বলতে পারতেছি, আমার ভিতরে যে প্রাণ আছে, এই জিনিসটা যখন কোনো একটা ওয়েবসাইটে ডাইনামিক করার দরকার হয়, ওটার ভিতরে একটু ডাইনামিক করার জন্য, যে জীবন্ত করার জন্য যে জিনিসটা লাগে, সেটা হলো কোনো একটা প্রোগ্রামিং ভাষা। সেটা এখন বর্তমান যুগে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হলো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, যারা তোমরা টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি করো বা করছো, তারা অবশ্যই এই জিনিসগুলো বুঝবা। জাভাস্ক্রিপ্ট, রাইট, এই জিনিসগুলোই কাজে লাগে। এখন এই জিনিসগুলা ফ্রন্ট এন্ডে কাজে লাগে। এখানে আবার ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড যেটা ইউজাররা দেখে, আর একটা হলো ব্যাক এন্ড যেটা তোমরা কেউ দেখো না, যারা এই ওয়েবসাইটটা তৈরি করে শুধুমাত্র তারাই দেখে। আর যারা এই দুই এন্ডের কাজই পারে তাদের বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আবার এই স্ট্যাকগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, যেমন মার্ন স্ট্যাক, পার্ন স্ট্যাক, যাই হোক এগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে শিখবা। যারা ফ্রিল্যান্সিং করতে চাও তাদের আমি বলবো যে হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট আসলে একটা ভালো জিনিস, তোমরা চাইলে একটু টুকটাক ঘাটাঘাটি করে দেখতে পারো। আর বাংলাদেশের বাচ্চারা মাশাআল্লাহ অনেক মেধাবী, ওদের যদি একটু জাস্ট ধৈর্য থাকে, ওরা একটু কাজের প্রতি লাগিয়ে থাকতে পারে, আমি দেখছি যে ওরা বেশ ভালো, অনেক ভালো কিছু করে। তো তোমরাও যারা করতে চাও ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট বা এই রিলেটেড, টেক রিলেটেড কোনো কাজ করতে চাও, টেকনোলজি রিলেটেড, তারা চাইলে এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। তো এবার ওয়েব ডিজাইন পরিচিতি, আমরা এই চ্যাপ্টারে বেসিক ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন কিভাবে করে সেই জিনিসটা শিখব। আর HTML ভাষাটার কিভাবে বেসিক ব্যবহার করে, টুকটাক কাজ কিভাবে করে, সেই জিনিসগুলো আমরা শিখব। তো এখন প্রথমেই ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে আমাদের যে জিনিসটা সংজ্ঞা, আজকে আমরা ম্যাক্সিমাম জিনিসের সংজ্ঞা আর থিওরিটিক্যাল জিনিসটা লিখব। প্রথমে আমরা লিখব ওয়েব পেজ। ওয়েব পেজ, ওয়েব পেজ, এই সংজ্ঞাগুলা খুব পরীক্ষায় খুব আসে, একটু আমার সাথে লিখে নিও সবাই। হ্যাঁ, ওকে। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য, ব্যবহারকারীদের দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে
ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ বলে। কি লিখলাম দেখো, আমি আবার একটু মুখেও বলে দিই। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ওকে, এখন কথা হইল যে প্রত্যেকটা দেশের একটা করে সার্ভার থাকে। যেমন ধরো আমার বাসায় যেমন একটা আলমারি আছে, তোমাদের নিশ্চয়ই সবার বাসায় একটা আলমারি আছে, তাই তো? এখন কথা হইল যে আমার বাসার আলমারিতে ধরো আমি মাসে যে টাকা কামাই তার কিছু টাকা তো থাকি, সেই টাকাটা আমি আমার বাসার আলমারিতে রাখি। আমি কি তোমার বাসার আলমারিতে যে রাখবো সেই টাকা? রাখবো না কিন্তু কখনোই। এখন তোমার বাসার তোমার যে টাকাটা ধরো থাকে সেটাও কিন্তু তুমি আমার বাসার আলমারিতে রাখবা না। তার মানে প্রত্যেকটা দেশেরই এরকম ধরো একটা আলমারি থাকে, সার্ভার থাকে। যার যার দেশের সার্ভারে তার তার দেশের ওয়েব পেজগুলারে আপলোড করে রাখা হয়, অন্য দেশের সার্ভারে কিন্তু রাখা হয় না। আচ্ছা, এখন কথা হইল সার্ভার জিনিসটা কি, আশা করি তোমরা বুঝছো। একটা এমন জায়গা যে জায়গায় তুমি তোমার জিনিসটা রাখবা। প্রত্যেকটা দেশের এরকম একটা সার্ভার থাকে। তোমরা অনেক সময় তো শোনো না যে রেজাল্ট পাইতেছো না বা রেজাল্ট পাইতে দেরি হইতেছে, সার্ভার ডাউন। এই সার্ভার হইলো এমন একটা জায়গা যেখানে এই ওয়েব পেজগুলো থাকে। যখন একই সাথে সবাই ওই একই সার্ভারে যখন হুমড়ি খেয়ে পড়ে, তখন সার্ভার আর লোড নিতে পারে না, তখন সার্ভার ডাউন হয়ে যায়। আবার যখন মানুষের ভিড়টা একটু কমে, মানুষ যখন একই সাথে সবাই মানে না করে, তখন আবার আস্তে আস্তে সার্ভারটা ঠিক হয়। তো প্রত্যেকটা দেশের একটা সার্ভার থাকে, যেমন আমাদের বাংলাদেশের একটা সার্ভার আছে। তোমরা যারা ভবিষ্যতে বাইরের দেশগুলোয় পড়াশোনা করতে যাও, মানে যাবা আর কি, ধরো ফিনল্যান্ডে কেউ যাবা পড়াশোনা করতে, তো ফিনল্যান্ডে যখন পড়াশোনা করতে যাবা তখন ওই ফিনল্যান্ডের সার্ভারে ওদের দেশের বিভিন্ন ওয়েবসাইট, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো দেওয়া থাকে, যেখানে তোমার বিভিন্ন তথ্য তুমি নিজে ফিল আপ করবা। তো ওদের দেশের ইউনিভার্সিটির সার্ভারগুলা, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলা ওদের দেশের সার্ভারেই থাকবে, ওটা কিন্তু আমার দেশের মানে বাংলাদেশের সার্ভারে থাকবে না। ঠিক তেমনি বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি বা আরও যে যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলা আমাদের দেশের সার্ভারেই থাকবে। সেই ওয়েবসাইটগুলো আবার তুমি ওদের দেশের সার্ভারে পাবে না। তার মানে যার যার দেশের সার্ভারে যার যার ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলা থাকে। ওকে, তো এখন ওয়েব পেজ সংজ্ঞাটা কি বললাম? ইন্টারনেট ব্যবহারকারীদের, তোমরা যারা এখন ব্যবহার করতেছো ইন্টারনেট, তাদের জন্য। ওকে, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য, মানে তোমাদের দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। আচ্ছা, এবার আমাদের ওয়েবসাইটের সংজ্ঞাটা লিখতে হবে। আশা করি ওয়েব পেজ জিনিসটা তোমরা বুঝছো। এবার আমরা ওয়েবসাইটটা লিখি। ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটের সংজ্ঞাটা লেখো। কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন, যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়।
রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। তাকে ওয়েবসাইট বলে। ওকে, এবার এটার জন্য আমাদের একটা খাতা লাগবে। আচ্ছা, এইটা নেই, আবার রেখে দেব নি। ওকে, তো এখানে দেখো সবাই কি লিখলাম, দেখো। হ্যাঁ, তোমার এটা ঠিক হয়েছে। কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ এই আজকে থেকেই শুরু হয়েছে ফয়সাল। ওকে, একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। যেমন এইটা মনে করো একটা বই, এটা মনে করার কিছু নেই, এটা আসলে একটা বই। এই বইয়ের এইটা একটা পেজ, এইটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, এরকম এইটা আরেকটা পেজ। এই সবগুলা পৃষ্ঠা যখন একত্রিত হয় তখন সেটা একটা কি বলতো, বই, তাই তো? মানে অনেকগুলা পেজ যখন একত্রিত হয় তখন সেটা একটা বই। আর অনেকগুলা ওয়েব পেজ যেখানে একত্রে সংরক্ষণ করে রাখা হয় সেটা কি বলতো, ওয়েবসাইট। অনেকগুলো পেজ একত্রিত হইলে সেটা একটা বই বা খাতা হয়। ঠিক তেমনি অনেকগুলো ওয়েব পেজ একত্রিত হয়ে যখন সংরক্ষণ করে রাখা হয় তখন সেই জিনিসটাকে আমরা কি বলি বলতো, ওয়েবসাইট। আচ্ছা, আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো যে ওয়েব পেজ জিনিসটা কি আর ওয়েবসাইট জিনিসটা কি। যেমন তোমরা যারা, আচ্ছা দেখো, তোমরা যারা ফেসবুক ব্যবহার করো তারা জানো যে তোমরা যখন ফেসবুকে প্রথম লগ ইন করো তখন লগ ইন করার সাথে সাথে তোমাদের কোন পেজে নিয়ে যায় বলো তো? লগ ইন করার সাথে সাথে তোমাদের কিন্তু হোম পেজে নিয়ে যায়। তার পাশে আরও অনেক ধরনের পেজ থাকে, যেমন ভিডিওর একটা পেজ থাকে, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্টের একটা পেজ থাকে, দেন তোমার নিজের প্রোফাইলের একটা পেজ থাকে, তারপরে নোটিফিকেশনের একটা পেজ থাকে, তারপরে 3 লাইনের একটা পেজ থাকে। তার মানে অনেকগুলা পেজ এক জায়গায় একত্রিত অবস্থায় আছে। তার মানে ফেসবুককে আমরা কি বলতে পারবো বলতো, একটা ওয়েবসাইট। ঠিক তেমনি ইউটিউবেও দেখো, ইউটিউবের একটা হোম পেজ থাকে, এরকম বাড়ির চিহ্ন দেওয়া থাকে, হোম। দেন তার পাশে কি, ওই দেখার জন্য, শর্টস দেখার জন্য একটা জায়গা থাকে, শর্টসের পেজ। দেন ক্যামেরা বা ভিডিও করার জন্য একটা থাকে, দেন সাবস্ক্রিপশনের জন্য একটা থাকে। মানে অনেকগুলো পেজ ইউটিউবেও থাকে। তাই ইউটিউবেও কি বলতো, একটা ওয়েবসাইট। আশা করি বুঝতে পারছো, যেখানে অনেকগুলো পেজ একত্রিত থাকে সেই জায়গাটাতে আমরা কি বলি বলতো, ওয়েবসাইট। একত্রে সংরক্ষণ করে রাখা যায় তাকে আমরা কি বলবো, ওয়েবসাইট। যারা এটা এখনো লেখো নাই একটু তাড়াতাড়ি লিখে নাও, দেন আমরা আমাদের নেক্সট পার্টটা লিখব। আচ্ছা, আশা করি সবাই এই জিনিসটুকু লিখে নিছো। এখন আমরা লিখব আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেসটা দেখো, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হইল আইপি অ্যাড্রেসের একটা পূর্ণরূপ আছে, সেটা সবাই একটু লিখে নাও। এটা এমসিকিউতে আসে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। এবার এটা সংজ্ঞাটা একটু দেখো, সংজ্ঞাটা সবাই একটু লেখা নাও আমার সাথে। সেটা হইল, কম্পিউটার নেটওয়ার্কে
কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইস যেমন কম্পিউটার প্রিন্টার, প্রতিটি ডিভাইস এর একটি নিজস্ব পরিচিতি বা আইডেন্টিটি থাকে। যাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস বলে। কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইস যেমন কম্পিউটার প্রিন্টার এর একটি নিজস্ব পরিচিতি বা আইডেন্টিটি থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। আর আইপি অ্যাড্রেসের পূর্ণরূপটা কি বলতো? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সবাই এটা একটু তাড়াতাড়ি লিখে নাও। ওকে, আশা করি তোমরা সবাই এই জিনিসটা লিখছো। এবার আমরা একটু সামনে আগাই। ওকে, দেখো আইপি অ্যাড্রেসের ক্লাস সমূহ, অনেকগুলা ক্লাস আছে। আচ্ছা, আইপি অ্যাড্রেসের ক্লাস সমূহ, আইপি অ্যাড্রেস এর ক্লাস সমূহ কি কি ক্লাস আছে একটু দেখো। এক নম্বরে ক্লাস এ, ক্লাস বি, তিন নম্বর ক্লাস সি, চার নম্বর ক্লাস ডি, আর 5 নম্বরে হলো ক্লাস ই। আমরা সাধারণ যারা মানুষ আছি তারা সবাই ম্যাক্সিমাম ক্লাস বিটাই ব্যবহার করি আইপি অ্যাড্রেসে। আর এই ক্লাস ইটা লাস্টেরটা, এটা আসলে বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। তোমরা যারা পড়াশোনা করে ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, যারা বিজ্ঞানী হবা, কম্পিউটার সায়েন্স রিলেটেড বিজ্ঞানী, তারা ভবিষ্যতে এই ক্লাস ইটা হয়তো ইনশাল্লাহ কোনো না কোনো একদিন ব্যবহার করবা। ওকে, আচ্ছা, আমরা এখন ক্লাস বিটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, ক্লাস বিটা নিয়ে একটু আলোচনা করব। তো এটা তো আর তেমন কিছু বোঝার নাই। ক্লাস সমূহ এই 5টা ক্লাস হয়, যার মধ্যে আমরা সবাই ক্লাস বিটা ব্যবহার করি। আর ক্লাস ইটা এটা বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো পরের পার্টটা। এখানে দেখো ক্লাস বি, এটার জন্য আমাদের একটু কবুতরের ঘর আঁকতে হবে। কবুতরের ঘর তো তোমরা যারা কবুতর পালো তারা জানবা, খোপ বলো অনেকেই। ক্লাস বিটা আসলে 32 বিটের। হ্যাঁ, কত বিটের? 32 বিটের। ছোট করে নি, জায়গা হবে না নাইলে।
2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আর একটা লাগবে এই সাইড দিয়ে দিলেন 8 1 2 3 4 5 6 7 8 আচ্ছা তো কি বললাম যে ক্লাস বিটা আসলে 32 বিটের এর প্রথম 16টা এই প্রথম 16 বিটকে আমরা বলি নেটওয়ার্ক আইডি আর পরবর্তী যে 16টা থাকে এই 16টা বিটকে আমরা বলি হোস্ট আইডি ওকে এবার একটু দেখো এই প্রত্যেকটা 8 বিটকে আবার একটা সুন্দর নামে ডাকা হয় সেটারে বলে অক্টেট প্রত্যেকটা 8 বিটকে কি বলে এক একটা অক্টেট এগুলোর নাম কি এক একটা অক্টেট মানে কিন্তু 8 অক্টেট ওকে একটা দুইটা তিনটা চারটা এখানে মোট কয়টা অক্টেট আছে বলো তো এখানে মোট 4টা অক্টেট আছে তো এইখানে যেহেতু মোট 4টা অক্টেট আছে 4 নাম্বারটা 9টা হয়ে গেছে আচ্ছা আমি দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ ভেরি গুড আসলে ভুলে হয়ে গেছে আমি খেয়াল করিনি এই যে একটা কমাই দিলাম ওকে থ্যাংক ইউ মেহেদি হাসান ভুলটা ধরে দেওয়ার জন্য তো প্রত্যেকটা অক্টেট তাই তো এখানে মোট কয়টা অক্টেট আছে বলো তো 4টা অক্টেট কয়টা ডট দ্বারা পৃথক করা আছে দেখো এই একটা ডট একটা দুইটা তিনটা 4টা অক্টেট কয়টা ডট দ্বারা পৃথক করা থাকে 3টা ডট দ্বারা পৃথক করা থাকে এখন এই নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডির মধ্যে সরি ওকে একটু দুঃখিত এই নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডির মধ্যে নেটওয়ার্ক আইডি প্রথম 16টা আর হোস্ট আইডি কি পরবর্তী 16টা আচ্ছা এখন কথা হইল যে প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে যেমন তোমাদের বাসায় যদি তোমরা রাউটারটা দেখো রাউটারের পিছনে দেখবা যে তোমাদের ওই রাউটারের একটা আইপি অ্যাড্রেস লেখা আছে এটা ডেসিমালেও লেখা থাকতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেসে ডেসিমালেই লেখা থাকে আবার বাইনারিতেও লেখা থাকতে পারে তো তোমরা একটু দেখো তোমাদের এর একটা কাজ দিলাম যে বাসায় যাদের রাউটার আছে আশা করি ম্যাক্সিমামের বাসায় রাউটার আছে যেহেতু তোমরা সবাই এখন অনলাইন ক্লাস করতেছো তো রাউটারের পিছনে ঘুরে দেখো যে একটা আইপি অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসেরই একটা আইপি অ্যাড্রেস লেখা থাকে তো তোমাদেরও নিশ্চয়ই বাসায় রাউটারের পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে তো এই আইপি অ্যাড্রেসটা দেখবা যে এরকম আমার বাসাটা আমি একটু বলি আমার বাসাটা এরকম আইপি অ্যাড্রেসটা তোমরা একটু দেখো 192.13.11.02 এরকম এটা এরকম ডেসিমালে থাকতে পারে কোনো সমস্যা নাই এটাকে বাইনারিতেও নিয়ে যাওয়া যায় আচ্ছা তো এখন ক্লাস বিটা কতগুলা আইপি অ্যাড্রেসে কতগুলা বিট থাকে 32টা এটা কিন্তু মাথায় রাখবা ক্লাস বিটা আইপি অ্যাড্রেসে মোট 32টা বিট থাকে তার প্রথম 16টা হলো নেটওয়ার্ক আইডি পরবর্তী 16টা কি বলতো হোস্ট আইডি আচ্ছা আর আইপি অ্যাড্রেসটাকে এভাবে একটা সংখ্যা দ্বারা ডিনোট করা হয় বা প্রকাশ করা হয় হ্যাঁ এই জিনিসগুলো ডেসিমালে আছে কারণ বাইনারিতে থাকলে তো অবশ্যই 1010 এরকম থাকতো তাই না ডেসিমালে আছে আচ্ছা এখন আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো এবার আরো কিছু তথ্য লেখা নাও এরকম স্টার দিয়ে লেখানো এগুলো কিন্তু এমসিকিউতে আসে আমরা এখনকার যুগে যে আইপি অ্যাড্রেসটা বা আইপি ভার্সনটা ব্যবহার করতেছি
সেটা হইল আইপি ভার্সন 4। ওকে, আইপি ভার্সন 4 এটা একটু লেখো, আইপি ভার্সন 4। এটি 32 বিটের, কত বিটের? 32 বিটের। একটু আগে আমরা দেখলাম 32 বিটের ক্লাস বিটা। ওকে, আমরা যে ভার্সন বর্তমান যুগে যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা হলো আইপি ভার্সন 4। এটি 32 বিটের। আর এর সাহায্যে 2 টু দি পাওয়ার 32 বা এত সংখ্যক ডিভাইসকে, এটা তো আমি আর ক্যালকুলেটরে করলাম না, তোমরা করে দেখো, এত সংখ্যক ডিভাইসকে আইপি অ্যাড্রেস দেওয়া যায়, আইপি অ্যাড্রেস দেওয়া যায়, অ্যাড্রেস দেওয়া যায়। ওকে, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 32 সংখ্যক ডিভাইসকে আইপি অ্যাড্রেস দেওয়া যায়। তার মানে অনেকগুলা ডিভাইসকে কি আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। বাট চিন্তা করো যে ভবিষ্যতে আমাদের যারা নেক্সট জেনারেশন আসতেছে, মানে তোমাদের যারা সন্তানাদি যারা আসবে, তারাও কিন্তু টেকনোলজিক্যালি অনেক বেশি ব্লেসড হবে। হয়তো তোমরা বা আমরা ছোটোবেলা থেকেই হয়তো মোবাইল পাই নাই, বাট ওরা কিন্তু ছোটোবেলা থেকেই মোবাইল পাওয়া যাবে বা ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যাবে। তো তখন এই ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা আরও বাড়বে, সেই সকল ডিভাইসকেও সবগুলোরও আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। আর আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য তখন এই সংখ্যাটা দেখবে যে অনেক ছোট হয়ে যাবে। এই আইপি ভার্সন 4 দিয়ে আমাদের তখন আর কাজ হবে না, কারণ আমাদের আরও বেশি সংখ্যক ডিভাইসকে কি দিতে হবে বলো তো? আইপি অ্যাড্রেস দিতে হবে। তো এর জন্য ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশনের জন্য যে আইপি ভার্সনটা লাগবে সেটা হলো আইপি ভার্সন 6। এটি সবাই একটু লিখে নাও, এটি 128 বিটের, 128 বিটের। এটার বিটের সংখ্যা অনেক বেশি। আর এর সাহায্যে অনেক ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 128 সংখ্যক ডিভাইসকে আইপি অ্যাড্রেস দেওয়া যায় বা দেওয়া যাবে। সংখ্যক ডিভাইসকে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। আইপি অ্যাড্রেস, আশা করি সবাই দেখতেছো এই জিনিসটা, আমি একটু উপরে নিয়ে নিই যেমন দেখতে সুবিধা হবে। আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। এবার সবাই এটা ঝটপট লিখে ফেলো, দেন আমরা পরবর্তী টপিকে চলে যাব। ওকে, সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলো, দেন আমরা পরবর্তী টপিকে চলে যাব। ওকে, এবার তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাই, সেটা হইল গুড ডান। আশা করি বাকিরাও লিখে ফেলছো। তো আমরা এবার আমাদের পরবর্তী টপিক সেটা হলো ডোমেইন নেমে যাই। হ্যাঁ, ডোমেইন নেম, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ডোমেইন নেম। ওকে, ডোমেইন নেম। এটার যাওয়ার আগে আমরা সবাই এই জিনিসটার পুনরূপটা একটু লিখে নিব। ডিএনএস, এটা কি? ডোমেইন নেম সিস্টেম। অনেক বইতে দেখবা যে লেখা আছে ডোমেইন নেমিং সিস্টেম। আসলে এইটা লিখলেই বেশি মনে হয় ভালো হয়, ডোমেইন নেম সিস্টেম। নেমিংটাও অনেক বইতে থাকতে পারে, বাট সমস্যা নাই, তোমরা এইটাই লেখো। হ্যাঁ, ডোমেইন নেম সিস্টেম। ওকে, এবার আমরা সংজ্ঞাটা লিখি।
সবাই আমার সাথে সংজ্ঞাটা লিখে ফেললো যে ডোমেইন নেম হচ্ছে ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য একটি আলফানিউমেরিক ঠিকানা ঠিকানা কি লিখলাম? ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে, আচ্ছা এই কথাটা লিখতে ভুলে গেছি, এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য একটি আলফানিউমেরিক ঠিকানা। এবার আমি একটু তোমাদের আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেমের ব্যাপারটা এই পাশাপাশি লিখে দিই, তাহলে বুঝবা। আইপি অ্যাড্রেস মনে করো আমার বাসার যে রাউটার, তার আইপি অ্যাড্রেস হলো 02, এটার ডোমেইন নেম। এই আইপি অ্যাড্রেসটা নিশ্চয়ই একটা নামও আছে, যেমন আইপি অ্যাড্রেস আছে ঠিক তেমনি একটা ডোমেইন নেমও আছে। সেটা কি একটু দেখো, মনে করো টিপি লিঙ্ক। ওকে, এবার তোমরাই বলো যে এই দুইটার মধ্যে মনে রাখা কোনটা সহজ? এই দুইটার মধ্যে নিশ্চয়ই মনে রাখা এই টিপি লিঙ্কটা সহজ, কারণ টিপি লিঙ্ক হলো একটা নাম। আমরা মানুষ, হিউম্যান সাইকোলজি যদি একটু চিন্তা করো, যে কোনো একটা নাম মনে রাখা কোনো একটা বড় সংখ্যা মনে রাখার চাইতে কিন্তু সহজ। ওকে, কোনো একটা জিনিসের নাম মনে রাখা কোনো একটা বড় সংখ্যা মনে রাখার চাইতে কি বলতো সহজ। তো এখানে এই সংখ্যাটা মনে রাখার চাইতে, অর্থাৎ আইপি অ্যাড্রেস মনে রাখার চাইতে ডোমেইন নেম মনে রাখা কি অনেক বেশি সহজ। আচ্ছা, এখন আশা করি নাহার তুমি দেখতে পাইতেছো, দেখে নাও। তো ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক এরকম আইপি অ্যাড্রেসকে অদ্বিতীয়ভাবে মানে ইউনিকলি শনাক্তকরণের জন্য একটি আলফানিউমেরিক ঠিকানা। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে যাই। সেটা হলো ডোমেইন নেমের একটা ভালো মতো উদাহরণ। দেখো, কোন একটা ওয়েবসাইটের নাম থেকে দিই, https://www.peekaboo.com peekaboo.com। পিকাবু হইল একটা ওয়েবসাইট যেখানে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, তোমরা হয়তো অনেকেই জানো। আচ্ছা, তো এটার নামই লিখলাম https:// এই স্ল্যাশগুলোরে বলে ফরওয়ার্ড স্ল্যাশ, যেগুলো সামনের দিকে ঝুঁকে থাকে, আর যেগুলো এরকম পিছনের দিকে ঝুঁকে থাকে এগুলোরে বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ আবার দুই ধরনের, একটা ফরওয়ার্ড আর একটা কি বলতো ব্যাকওয়ার্ড।
তো এইখানে এই যে পুরা নামটা লিখলাম, এই পুরা জিনিসটারে বলে আসলে ওয়েবসাইট নেম, একটা ওয়েবসাইটের নাম। এটা কি একটা ওয়েবসাইট, ওয়েবসাইট নেম। আর এই পুরো ওয়েবসাইটের নামে এই যে অংশটা আছে না, এটা আমি একটু ডট ডট দিয়ে দেখাই। এই যে অংশটুক পিকাবু লেখা, এইটা হলো কি একটা ডোমেইন নেম। যখন এই কোম্পানি তারা তৈরি করছে বা এইটা ওয়েবসাইটে যখন লঞ্চ করছে, তখন সেটার নাম কি দিছে বলো তো? ডোমেইন নেম কি দিছে? পিকাবু। ডোমেইন নেম পিকাবু। দেন এই ওয়েবসাইটের সাহায্যে আসলে কি করা হয় বলো তো? এই ওয়েবসাইটের সাহায্যে বিজনেস করা হয় না ইলেকট্রনিক ডিভাইসে। তাই এখানে কি লেখা? .com। কম মানে কমার্শাল, কমার্শাল মানে কি? বাণিজ্যিক। কমার্শিয়াল না। আমার কলেজের স্যার আমার বলতো যে দেখো ইংলিশে উচ্চারণে শিয়াল কুকুর বলে কোনো উচ্চারণ নাই। হ্যাঁ, তোমরা যে বলো কমার্শিয়াল, আসলে উচ্চারণটা ওরকম না, উচ্চারণটা হলো কমার্শাল। আচ্ছা, তো এই যে .com, কম দ্বারা আসলে ডোমেইনের টাইপটা বোঝায়। এই টাইপের ডোমেইন দিয়ে কি করা হয়? বিজনেস করা হয়। ডোমেইন টাইপ, এরকম অসংখ্য ডোমেইন টাইপ আছে। আমি তোমাদের এখন দুই একটা লেখা দেখাবো। ডোমেইন টাইপ, এটা হলো ডোমেইন নেম পিকাবু। আর ওই .comটা কি বলতো? ডোমেইনের টাইপ। কম দ্বারা কি বোঝায়? কমার্শাল, বাণিজ্যিক। এই ওয়েবসাইট দ্বারা কি করা হয়? বাণিজ্যিক বিভিন্ন কাজ করা হয়। হ্যাঁ, এগুলোও লিখে দিব। এবার কিছু ডোমেইনের টাইপ দেখো আর অর্থটা দেখো। আশা করি এই জিনিসটা তোমরা সবাই লিখে নিছো, তাই এটারে আর আনলাম না। ডোমেইন টাইপ, এটার মিনিং বা অর্থ। .com থাকে, কম মানে কি? কমার্শাল, বাণিজ্যিক। কমার্শাল। দেন .net থাকে, দেখো না তোমাদের ওয়াইফাইয়ের যখন কানেকশন নাও, এখানে দেখো না ম্যাচনেট, বাসনেট, .net থাকে। নেট, .net মানে কি? নেটওয়ার্ক সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস। দেন .edu, এডু লেখা থাকে। এডু মানে কি? এডুকেশনাল, শিক্ষামূলক। ওকে, .edu মানে এডুকেশনাল, শিক্ষামূলক। তারপরে আর কি কি থাকতে পারে? .org দেখো তোমরা, org, এটা মানে নন প্রফিট অর্গানাইজেশন, অলাভজনক প্রতিষ্ঠান। নন প্রফিট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠান। দেন গভ থাকে, GOV, গভ মানে কি? গভর্নমেন্ট, সরকারি ওয়েবসাইট বোঝায় .gov দ্বারা। VERN, গভর্নমেন্ট মানে কি? সরকারি প্রতিষ্ঠান বোঝায়। আরও অনেকগুলো ডোমেইন টাইপ তোমাদের বইতে দেখবা লেখা আছে, ওগুলা তোমরা একটু কষ্ট করে বই খুলে দেখে নিও। ওকে, আরও অনেকগুলা এরকম ডোমেইন টাইপ, এর মিনিং কি, কোনটা কি মিনিং, সেটা একটু তোমরা বই খুলে দেখে নিও, তাইলেই বুঝবা। আমি কয়েকটা লিখে দিলাম। আচ্ছা, এবার ওই ওয়েবসাইট নেমের কাছে আবার যাই। এই .com এর পরও তোমরা দেখবা যে স্ল্যাশ দিয়ে লেখা থাকে বিডি মানে কি বোঝায় বলো তো? বাংলাদেশ। এই ওয়েবসাইটটা আসলে কাদের দেশের ওয়েবসাইট? এই ওয়েবসাইটটা আমাদের দেশের, বাংলাদেশের ওয়েবসাইট। তাই এই যে .bd, এটার আবার একটা স্পেশাল নাম আছে, এটারে বলে কান্ট্রি ডোমেইন। কি বলে? কান্ট্রি ডোমেইন। এটাকে বলে কান্ট্রি ডোমেইন।
এখন আমি কয়েকটা কান্ট্রি ডোমেইন আর কান্ট্রির নাম লিখে দিই, তোমরাও একটু দেখে নিও। ওকে, এটা এখানেই থাক, কান্ট্রি ডোমেইন এখান থেকে লিখি, কান্ট্রি ডোমেইন আর এখানে লিখলাম কি কান্ট্রি, কান্ট্রি। ওকে, প্রথমে কান্ট্রি ডোমেইন আমাদেরটাই লিখি বিডি। বিডি মিন্স কোন কান্ট্রির? এটা বাংলাদেশ, আমাদের দেশের, তাই তো? বাংলাদেশ, বাংলাদেশ। দেন আইএন, আইএন দ্বারা কাদেরটা বোঝায়? ইন্ডিয়া, ইন্ডিয়া। দেন পিকে, পিকে মিন্স পাকিস্তান, পিকে পাকিস্তান। পিকে মিন্স পাকিস্তান। এরপরে দেখো এফআই, এফআই মানে কিন্তু ফিনল্যান্ড। যখন দেখবা কোনো ওয়েবসাইটের পাশে এরকম এফআই লেখা, বুঝবা কি সেটা কোন দেশের? ফিনল্যান্ডের ওয়েবসাইট। ওকে, সেটা ফিনল্যান্ডের ওয়েবসাইট। হিমু লেখছে শান্তশিষ্ট স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মহসিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো সবাই। ওকে, ডোমেন, কান্ট্রি ডোমেনটা লিখলাম, তার পাশে কি লিখলাম বলো তো? কান্ট্রিগুলার নাম লিখে দিলাম। এইবার আমরা যেই জিনিসটা পড়বো সেটা কি বলো তো? ওয়েব ব্রাউজার। তো আশা করি তোমরা সবাই এটার স্ক্রিনশট যারা নেও না একটু নিয়ে নাও, আমি সরে যেতেছি। দেন আমরা কি করব বলো তো? দেন আমরা পরের টপিকে যাব। আশা করি তোমরা এই জিনিসটা সবাই লিখে নিছো, একটু তাড়াতাড়ি লিখে নাও, আর চাইলে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। বিডি হামিম, আর কতক্ষণ? হামিম ক্লাসটা হয়তো 4টা পর্যন্ত হবে, 2 ঘন্টার ক্লাস। হ্যাঁ হামিম, আমি তোমার কমেন্ট দেখছি, ক্লাসটা 4টা পর্যন্ত ক্লাস হবে। ওকে, ওকে, এবার আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা দেখো, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার যে সফটওয়্যার প্রদর্শনের কাজ করে, ওয়েব পেজ প্রদর্শনের কাজ করে, তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার বলে। সবাই একটু সংজ্ঞাটা লিখে নাও। যে সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ওয়েব পেজ প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। মানে কোনো একটা ওয়েব পেজ যদি থাকে, তা ওয়েবে সে কি করে বলতো? প্রদর্শনের কাজ করে। আমরা যখন সার্চ করি তখন আমাদের সামনে কি সেটারে প্রদর্শন করে। তো এই জিনিসটারই আমরা কি বলি? সেই সফটওয়্যারগুলো কি আমরা নাম দিছি কি? ওয়েব ব্রাউজার। এবার কয়েকটা বিখ্যাত ওয়েব ব্রাউজারের নাম একটু কষ্ট করে লেখানো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে একটা নাম দিয়ে, যে বলবে এটা কি ওয়েব
সার্চ ইঞ্জিন না ওয়েব ব্রাউজার? তোমরা ম্যাক্সিমাম লিখে দিয়ে এসো সার্চ ইঞ্জিন। না, কয়েকটা বিখ্যাত ওয়েব ব্রাউজারের নাম দেখো, আমি লিখে দিই। প্রথমটা হলো গুগল ক্রোম। গুগল ক্রোম আর গুগল কিন্তু এক জিনিস না। গুগল ক্রোম হইল ওয়েব ব্রাউজার আর গুগল হইল সার্চ ইঞ্জিন। ওয়েব ব্রাউজারের কাজ হইল ওয়েব পেজ প্রদর্শন করা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, আর সার্চ ইঞ্জিনের কাজ হলো ওই ওয়েব পেজের ভিতর থেকে একটা তথ্য খুঁজে বের করা। ওকে, ওয়েব ব্রাউজারের কাজ হইলো ওয়েব পেজ প্রদর্শন করা, আর সার্চ ইঞ্জিনের কাজ কি বলতো? ওই ওয়েব পেজ থেকে মনে করো এখান থেকে এই লাইনের তথ্যটা সে খুঁজে বের করে দিবে। তো দুইটার কাজ আলাদা, দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে, তো প্রথম ওয়েব ব্রাউজারটা কি লিখলাম? গুগল ক্রোম। অনেকে শুনছি এটারে চরমও বলে, অনেকে আবার বলে চরম। আমি জানি না আসলে এটাগুলো কেন বলে, হয়তো উচ্চারণে ভুল হইতে পারে, এটা হয় স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক। যেমন শাওমি ফোনগুলো যখন প্রথম প্রথম আসছিল তখন অনেকেই উচ্চারণ করতো ঝাওমি, শাওমিটা বলতে পারতো না। হ্যাঁ, এটা হয়, প্রথম প্রথম ভুল হয়। তো গুগল ক্রোম, দেন এইটাও খুব ভালো, মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স, যারা ওয়েব ডেভেলপার আছে তারা এই মজিলা ফায়ারফক্সের একটা ডেভেলপার এডিশন আছে, ওইটা ব্যবহার করে। হ্যাঁ, তোমরা যখন ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে তখন দেখবা যে তোমাদেরও হয়তো এটা ডেভেলপার এডিশনটা কাজে লাগবে। ওকে, ফায়ারফক্স, দেন এইটা তোমরা প্রায় দেখো, সেটা হলো মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজ, দেন আরও আছে নেটস্কেপ কমিউনিকেটর। নেটস্কেপ কমিউনিকেটর, দেন আরও আছে, সেগুলো আমি একটু লিখে দিই। ফার্স্টে কি লিখলাম? গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, নেটস্কেপ কমিউনিকেটর, সাফারি। এরপর লিখতে পারো সাফারি। যারা অ্যাপেল ইউজার আছো তোমরা এটা জানবা যে অ্যাপেল ইউজারদের ওয়েব ব্রাউজার হিসেবে সাফারি থাকে। হ্যাঁ, ওই যে একটা কম্পাসের মতো, তোমরা হয়তো দেখছো অনেকেই, বা তোমাদের যাদের বন্ধু বান্ধবদের অ্যাপেল ডিভাইস আছে সেখানে একটু দেখে নিও যে ওদের ওয়েব ব্রাউজারটা হলো সাফারি। দেন ওপেরাটাও একটা ওয়েব ব্রাউজার, ওপেরা। ওকে, এই কয়টা, 6টা তো আমি লিখে দিলাম, বই থেকে তোমরা আরও এক্সপ্লোর করো যে আরও কী কী থাকতে পারে বা কী কী হইতে পারে, এই জিনিসগুলো তোমরা একটু এক্সপ্লোর করো। হ্যাঁ, ওকে, এরপরে আমরা পরবর্তীতে আরও 2-1টা টপিক একটু শিখি, সেটা একটু দেখো আমার সাথে সবাই। আচ্ছা, সেটা হলো যারা ওয়েব ব্রাউজ করে, এই জিনিসটা যারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েব পেজ খোঁজার কাজ করে, সেই জিনিসটাকে কি বলে? ওয়েব ব্রাউজিং। ওকে, বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ওয়েব পেজ পরিদর্শন করাকে কি বলে বলো তো? ওয়েব ব্রাউজিং। আমরা যারা ব্রাউজ করি না অনেক সময় বিভিন্ন পেজ খুঁজে বের করি বা দেখার চেষ্টা করি। ওকে, বাজে কাজ করে। হ্যাঁ, সাফারিটা আসলে অত বেশি এফেক্টিভ ওয়েতে কাজ করতে পারে না গুগল ক্রোমের মতো, কারণ সাফারিটা আসলে, গুগল ক্রোমটা কি, ওরা তো অনেক ইনভেস্ট করে রাখছে ওদের সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, ওদেরটা দেখো না, সার্চ দেওয়ার সাথে সাথে কিছু না কিছু তোমার দিবেই, কারণ ওরা যেই ভিতরে যেই ওদের মেকানিজমটা, ওরা যেই ইঞ্জিনটা ব্যবহার করে সেটা বলে V8 ইঞ্জিন। এটা অনেক পাওয়ারফুল, বাট অন্যান্য যারা আছে, যারা ওয়েব ব্রাউজার ব্যবহার করে, তাদেরটা এতটা পাওয়ারফুল না যেটা গুগল আসলে অনেক ইনভেস্ট করছে, এখানে ওদের অনেক বেশি ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, যাই হোক, সেটা হইলো কি, এখন যেটা লিখবো ওয়েব ব্রাউজিং জিনিসটা কি।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েব পেজ পরিদর্শন করাকে ইন্টারনেটের, এইভাবে লেখো একটু সাজায় তাহলে ভালো হবে, ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। ওয়েব ব্রাউজিং বলে। ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। ওয়েব ব্রাউজার কি, সেটা কি, ও কি ওয়েব পেজ প্রদর্শন করে। আর ওয়েব ব্রাউজিং কি, আমরা যেটা করি, আমরা কি করি, পরিদর্শন করি না, দেখি না, ওয়েব ব্রাউজিং করি। আমরা কি ওয়েব পেজগুলোরে পরিদর্শন করি। এই পরিদর্শন করাকে কি বলে বলো তো? পরিদর্শন করা কি ওয়েব ব্রাউজিং বলে। তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝছো। এবার এই ওয়েব ব্রাউজিং রিলেটেড কিছু জিনিস আছে, সেটা একটু দেখো। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট যারা দিয়ে নিতে চাও দিয়ে নিতে পারো, বা যারা লেখা নিতে চাও লেখা নিলেই সবচেয়ে মনে হয় বেশি ভালো হয়। ওকে, এবার দেখো, আশা করি সবাই এটা লেখা নিছো। এই ওয়েব ব্রাউজিং রিলেটেড কিছু শব্দ আছে যেগুলো আমাদের কাজে লাগবে। ওয়েব ব্রাউজিং রিলেটেড শব্দ যেগুলোর এখন আমরা পুনরূপটা দেখব। ওয়েব ব্রাউজিং, ROWSING, ওয়েব ব্রাউজিং সম্পর্কিত কিছু শব্দ। এগুলো কি কি দেখো, সম্পর্কিত কিছু শব্দ। প্রথমেই HTTPS, এটার পুনরূপটা সবাই একটু লেখা নাও, এটা তোমরা অবশ্যই ওয়েব ব্রাউজিং করতে গেলে এই শব্দটা দেখবা। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নাহার বুঝাচ্ছেন, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার। আর কবে ক্লাস হবে নাহার জিজ্ঞেস করলা? আচ্ছা, যারা সালাম দিচ্ছ তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। দেখো, তোমরা আসলে সবসময় খেয়াল রাখবে, এইখানে টেকনিক ইজি এডুকেশনের চ্যানেলে যাবা ইউটিউবে, দেন এই যে কমিউনিটিতে যাবা, প্রতিদিন এখানে একটু চেক করে দেখতে পারো। এই দেখো, এখানে 18 ঘন্টা আগে একটা জিনিস দেওয়া হয়েছে যে মঙ্গলবার আজকের রুটিনটা কি। দেখো, এখানে দুপুর 2টায় এইচএসসি আইসিটি 3য় অধ্যায় আর 4র্থ অধ্যায়, অবশ্যই এটা আমার ক্লাস আবির স্যার। দেন বিকাল 4টায় উচ্চতর গণিতের ক্লাস হবে জুয়েল স্যারের। দেন সন্ধ্যা 6টায় বাংলা ক্লাস হবে রিধি ম্যামের। আর রাত 8টায় বিজিএস, মানে যেটা আমরা সাধারণ ভাষায় সমাজ বলি, এই সমাজের ক্লাস কে নিবে? সুজন স্যার নিবে। এইখানে দেখো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, দেখছো? তো তোমরা একটু এই কমিউনিটিতে গেলেই প্রতিদিন একটু তারিখটা চেক করবা, বারটা চেক করবা, আর দেখবা যে ওখানে থাকে কিনা, ওখানে লেখা থাকে। যেদিন হবে তোমরা সেদিন সেটা দেখতে পারবা। ওকে, এবার আশা করি বুঝছো। এবার আমরা আমাদের নোটে ফিরে আসি। সেটা কি? হাইপারটেক্সট, ও আচ্ছা সরি, আমি ভুলটা লিখছি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, এটা তো HTML এর পুনরূপ। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটি দ্বারা বোঝায় ট্রান্সফার প্রোটোকল।
কি লিখলাম? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছুই হবে। রাইট মেহেদি, ভেরি গুড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মজেদা। হ্যাঁ না, এটা আসলেই ভুল হয়েছে। এইবার ঠিক আছে, দেখো HTTPS এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার তোমাদের একটা কথা বলি, সেটা একটু দেখো। এই এস দ্বারা আসলে, এস এর কিন্তু কোনো কিছু লেখি নাই। এস দ্বারা আসলে বোঝায় যে কোনো একটা ওয়েবসাইট কি সিকিউর নাকি সিকিউর না। হ্যাঁ, এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা আসলে বোঝায় যে কোনো একটা ওয়েবসাইট কি সিকিউর নাকি সিকিউর না। অনেক ওয়েবসাইটে যখন লিখবা, সার্চ করবা, তখন দেখবা শুধু এতটুক থাকে HTTP, পরে আর এসটা থাকে না। তাইলে বুঝে নিবা ওই ওয়েবসাইটটা সিকিউর না, ওটাতে চাইলেই হ্যাকাররা হ্যাক করতে পারে। বাট যেখানে HTTPS দেখবা, সেইখানে মনে রাখবা যে ওই ওয়েবসাইটটা এস ফর সিকিউরিটি, সিকিউর, অনেক বেশি সুরক্ষিত। তো ওই ওয়েবসাইটগুলোরে কি করা যাবে না, এত সহজে হ্যাক করা যাবে না। দেন URL, এটার পুনরূপটা দেখো। URL, এটার পুনরূপটা হইল ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর, এটা মানে কি? URL, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। ওকে, এবার URL এর একটা সংজ্ঞাও আছে, সেটাও একটু কষ্ট করে লিখে নাও। এটা কিন্তু আসে একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানাকে, একটি ওয়েবসাইট এর পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে। যেমন আমি যখন তোমাদের ডোমেন নেম বুঝাইতেছিলাম, তখন একটা ওয়েবসাইটের পুরো নাম লিখছিলাম। হ্যাঁ, ভেরি গুড। তখন আমি তোমাদের পুরো নামটা লিখে দিয়েছিলাম। সেটা কি ছিল বলো তো? https://www.peekaboo.com/bd। এই পুরো ওয়েবসাইটটার নামটাই আমরা কি বলতে পারবো বলো তো? URL। এটা কি এই ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা না? তাই সেই জিনিসটারে আমরা আরেকটা নামও কি বলতে পারবো? URL, মানে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝছো। ওকে, এরপর আরো অনেক ধরনের পেজ থাকে। রিফ্রেশ, আপলোড, এই ওয়েব ব্রাউজিং করতে গেলে সেই জিনিসগুলো তোমরা দেখবা, বা আমি তোমাদের যখন প্র্যাকটিক্যালি কোড লিখে দেখাবো HTML এর, তখন আমি তোমাদের সেইগুলো দেখাবো। রিলোড বা রিফ্রেশের একটা জিনিস থাকে, ওইটাও আমি তোমাদের দেখাবো। ওকে, এবার আমরা একটু সার্চ ইঞ্জিনে যাই। তোমরা সবাই আশা করি ওই জিনিসটা লিখছো বা স্ক্রিনশট দিয়ে রাখছো। সার্চ ইঞ্জিন, যে সফটওয়্যার ওয়েব পেজ থেকে তথ্য খুঁজে বের করে, তথ্য খুঁজে বের করে তাকে সার্চ ইঞ্জিন বলে। সার্চ ইঞ্জিন বলে।
যে সফটওয়্যার ওয়েব পেজ থেকে তথ্য খুঁজে বের করে তাকে কি বলে বলো তো? তাকে সার্চ ইঞ্জিন বলে। আশা করি এই জিনিসটা তোমরা সবাই লিখে নিছো। এবার কয়েকটা সার্চ ইঞ্জিনের উদাহরণ দেখো। সার্চ ইঞ্জিন বলে আর কি, সবার আগে যেটা মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হলো গুগল। দেন আগে মানুষ যেটা সবচেয়ে বেশি ব্যবহার করতো সেটা হলো ইয়াহু। তোমরা অনেক সময় কোনো কিছু পাইলে বলো না ইয়াহু, সেই ইয়াহু। দেন এমএনএসটাও একটা সার্চ ইঞ্জিন। দেন বিং, বিআইএনজি, বিং। এরপরে বাংলাদেশি একটা সার্চ ইঞ্জিন, সেটা হলো পিপিলিকা, পিপিলিকা, পিপিলিকা। আর সামনে হয়তো এই সার্চ ইঞ্জিনটা আসতে পারে, এখনো আছে বাট অতটা ভালো সার্ভিস দিতেছে না, বাট সামনে হয়তো দিতে পারে। এটা হইল ডাক ডাক গো, হাস হাস যাও, ডাক ডাক গো, এটাও একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আল ইমরান লেখছে এফটিপি এর পুনরূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল, রাইট। ওকে, এইগুলা হইল কি বলতো? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আসলে তিনটা সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে। আচ্ছা, এগুলো তোমরা আশা করি সবাই লিখে নিছো বা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমাদের সময় যেহেতু খুব অল্প, সম্ভবত 8 মিনিট বা 9 মিনিটের মতো আছে, একটু তাড়াতাড়ি লেখা নাও সবাই। ওকে, আশা করি সবাই লিখে নিছো। এবার দেখো, সার্চ ইঞ্জিন আসলে তিনটা সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে। সার্চ ইঞ্জিন তিনটি সফটওয়্যারের সমন্বয়ে কি কাজ করে? তিনটি সফটওয়্যার এর সমন্বয়ে কাজ করে, যথা এক নাম্বার স্পাইডার সফটওয়্যার, যারা জাল বিছায় রাখে ওয়েবে। স্পাইডারম্যান কি করে দেখছো না, এই যে হাত থেকে এরকম করে জাল মারে, ওই স্পাইডার সফটওয়্যারটি কি করে ওয়েবে এরকম জাল বিছায় রাখছে। ওকে, তো যাতে ওর এই সফটওয়্যারটার ভিতরতে, ওই জালের ভিতরে সবগুলো ওয়েব পেজ আইসা আটকা যায় আর কি। হ্যাঁ, বা এটার আরেকটা নাম আছে ক্রাউলার সফটওয়্যার। ক্রাউলিং করে, ওটার ভিতরে ঘুরা ওয়েব পেজগুলোরে শনাক্ত করে নিয়ে আসে এরকম। এবার 2 নম্বর যে সফটওয়্যারের সমন্বয়ে এটা কাজ করে সেটা হলো ইন্ডেক্স সফটওয়্যার, সংক্ষেপে লিখলাম। আর 3 নাম্বার কোয়েরি সফটওয়্যার। ইন্ডেক্স সফটওয়্যার ওয়েব পেজগুলোর সুন্দর ওয়েতে সাজায়, আর কোয়েরি মানে হলো অনুসন্ধান করা। কোনো কিছু যদি, কোনো সফটওয়্যার সম্পর্কে যদি অনুসন্ধানের দরকার হয়, সফটওয়্যার না, কোনো ওয়েব পেজ সম্পর্কে যদি অনুসন্ধানের দরকার হয়, সেগুলোর অনুসন্ধান করে নিয়ে আসবে ওই কোয়েরি সফটওয়্যার, আর সেগুলো সুন্দর করে সাজায় দিবে কে? ইন্ডেক্স সফটওয়্যার। এই তিনটা সফটওয়্যার সমন্বয়ে সার্চ ইঞ্জিনগুলো কাজ করে। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝছো। এবার এই টপিকটা ধরে রাখি, পরের ক্লাসে নিশ্চয়ই শুরু করবো আবার এখান থেকে। দেখো, গঠন বৈচিত্র্যের ওপর ভিত্তি করে
বৈচিত্র্যের উপর, তার মানে আমরা সার্চ ইঞ্জিনটা বুঝছি, তোমরা বাসায় বই খুলে আরেকটু দেখো, একটু পড়াশোনা করলে এবার নিশ্চয়ই বুঝতে পারবা। ওকে, দেখো, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে, বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়। ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়, ভাগে ভাগ করা হয়। যথা, এক নম্বরে হলো স্ট্যাটিক ওয়েবসাইট, দুই নম্বরে হইল ডাইনামিক ওয়েবসাইট। ওকে, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার কি স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হলো কি ডাইনামিক ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট কোন ধরনের ওয়েবসাইটগুলো আর ডাইনামিক ওয়েবসাইট কোন ধরনের ওয়েবসাইটগুলো তার একটা সহজ উদাহরণ আমি তোমাদের বলি। শোনো, যে সকল ওয়েবসাইটে ঢুকলে তোমার মেজাজটা গরম হয়ে যায় সেই সকল ওয়েবসাইট হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর যেই সকল ওয়েবসাইটে ঢুকলে তোমার খুব ভালো লাগা কাজ করে ভিতরে ভিতরে সেই সকল ওয়েবসাইটগুলো হলো ডাইনামিক ওয়েবসাইট। এবার একটা উদাহরণ দিই। মনে করো তোমাদের কলেজের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো হলো স্ট্যাটিক ওয়েবসাইট। ওখানে ঢুইকা তুমি কি মনে করো, আল্লাহ না করুক, তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করছো, ওই ফেলের ডাটাটারে কি তুমি ঘুরে পাস করতে পারবা? পারবা না কিন্তু। মানে স্ট্যাটিক ওয়েবসাইটে ওয়েব পেজে ঢোকার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, বাট ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু তুমি চাইলে পারবা। সেটা কিভাবে? যেমন মনে করো এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো তারা শেয়ার করে দিলে কি হবে, শেয়ারের ওই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। আবার চাইলে লাইক করতে পারো, লাইক করলেও বা কি হবে বলো তো, ওই সংখ্যাটা কি চেঞ্জ হয়ে যাবে। তার মানে তুমি যখন ওয়েব পেজে ঢুকলা, ওয়েব পেজে ঢুকার পরে কি তুমি ডেটার মান চাইলে কি করতে পারো বলো তো, পরিবর্তন করতে পারো। তো আর ফেসবুক বা ইউটিউবে ঢুকলে তোমাদের নিশ্চয়ই খারাপ লাগে না কারো? অবশ্যই কি লাগে, ভালো লাগে। তো যে সকল ওয়েবসাইটে ঢুকলে তোমার মেজাজ গরম হয় সেগুলো কি? হৃদয় আহমেদ, সিকিউ সলভ করাবেন না? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ করাবো। দেখি এরপরের ক্লাসে 3.1 আর 3.2 এর সিকিউটা সলভ করাইতে পারি কিনা। আসলে বেসিকটা ভালো মতো বুঝিয়ে দিতেছি এই কারণেই যাতে তোমরা নিজেরাই সিকিউ সলভ করতে পারো। তাও যদি দরকার হয় অবশ্যই আমি সলভ করাই দিব, সমস্যা নেই। দু একটা দেখায় দিলাম, এটা ভালো, খারাপ না। ওকে, তো কি বললাম, যেই সকল ওয়েবসাইট এ ঢুকলে তোমার ভীষণ রাগ হয়, মাথা গরম হয়, সেগুলো হলো স্ট্যাটিক ওয়েবসাইট। আর যেই সকল ওয়েবসাইটে ঢুকলে তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে সেই সকল ওয়েবসাইটগুলো কি ওয়েবসাইট বলো তো? ডাইনামিক ওয়েবসাইট। এর পরের দিন আমরা এই স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা প্লাস অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শিখব, পার্থক্য শিখব স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের। তারপরে ওয়েব পেজে বিভিন্ন স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো আমরা শিখব। দেন আমরা HTML এ প্রবেশ করব, HTML এর ট্যাগ, দেন কিভাবে কোড লিখতে হয়। তারপর আমি তোমাদের এই বোর্ডেই প্র্যাকটিক্যালি করে দেখাবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, এই ক্লাসে তো আর সময় নেই, বাট নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা যারা আছো তারা উপস্থিত থাকবা, আর বাকিরা যারা আছে তাদেরকেও উপস্থিত থাকতে বলবা। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো, আর না বুঝলে একটু পিছন নিয়ে আবার দেখা চেষ্টা করো বোঝার। ওকে, তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আশেপাশের মানুষকে সুস্থ রাখো, আর আমার জন্য সবাই দোয়া করো। হ্যাঁ, সবাই ভালো থাইকো। আসসালামু আলাইকুম।